কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি আরও 12। জামিন খারিজ, জেলেই থাকলেন চিন্ময় প্রভু। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে সংখ্যালঘুদের আন্দোলনের অন্যতম তিনি নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। আজকে তার জামিন মামলার শুনানি ছিল। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ ঘোষ। অর্পণ, ঠিক কি বলা হলো আজকের শুনানিতে? দেখো অঙ্কুর, এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে যে নতুন বছরের জামিন হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুর। অর্থাৎ গত 23 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল যে কোনোভাবেই সওয়াল জবাব করা যায়নি, তবে এবারে কিন্তু সেই সওয়াল জবাব করা গিয়েছে। অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে 11 জনের আইনজীবী সদস্য আজকে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল জবাব করেছেন। কিন্তু সূত্রের খবর চট্টগ্রাম আদালত সেই সওয়াল জবাবের পর জামিন খারিজ করে দিয়েছে এবং জানিয়েছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কখনো জামিন হতে পারে না, বরং যাবজ্জীবন হতে পারে। তবে কতদিনের জন্য জেল হেফাজত এখনো পর্যন্ত সেই অর্ডার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে আবারও খারিজ হলো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন। তবে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বারবার খারিজ হয়ে যাচ্ছে, অথচ জঙ্গি, বাংলাদেশি জঙ্গি যারা রয়েছে তাদের কিন্তু একের পর এক মুক্তি মিলছে। অর্থাৎ জঙ্গিদের মুক্তি মিললেও এখনো কিন্তু চিন্ময় প্রভু অর্থাৎ হিন্দু সন্ন্যাসীর কিন্তু জামিন পাওয়া যাচ্ছে না। তবে এরপরেই যে প্রশ্নটা উঠছে যে ভারত কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে কিন্তু তাকিয়ে গোটা বিশ্ব। তবে বারবার যেটা সমস্ত জায়গায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে জঙ্গিদের জামিন হয় কিন্তু হিন্দু প্রভুর বা সন্ন্যাসীর কোনো জামিন হয় না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। বর্ষবরণের রাতে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে সল্টলেকের মহিষবাথান এলাকায়। সল্টলেকের মহিষবাথান উদয়নপল্লীর ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি ঘটেছিল ঘটনাটা? এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিক তদন্তের পর কি জানাচ্ছে? দেখো, একদমই যে বর্ষবরণের রাত 31শে ডিসেম্বর রাত 10:30 নাগাদ ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে সেই যুবক। ঘন্টা খানেক যাওয়ার পরেই কিন্তু ফিরে না এলে তার বাড়ির লোকজন একাধিকবার ফোন করে এবং তার মাও ফোন করে, কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপরে খোঁজাখুঁজি করার পরে তারপরে পাওয়া যায়নি। এরপর পরিবারে জানতে পারে যে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রত মাঝি তার পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর ডাক্তার সেখান থেকে হাসপাতালে নিয়ে যেতে বলে, তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সুব্রত মাঝিকে। অবস্থার অবনতি হলে আরজিকর মেডিকেল কলেজে পাঠানো হয়। নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত্যুর পর থেকে মৃত্যুঞ্জয়ের নামে ওই যুবক কিন্তু পালাতক। এরপরে কিন্তু বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে পড়েছিল ওই যুবক বয়সে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গাটি পুলিশ ইতিমধ্যেই ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কারা কিভাবে জড়িত আছে মারধরের বিষয়ে সেসবগুলো কিন্তু কি কারণে মারধর, তার ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা, কি জানা যাচ্ছে? দেখো, এই যে মৃত যুবক সুব্রত মাঝি 26 বছর বয়স, কিন্তু ডেলিভারি বয় হিসাবে কাজ করতো। তো 1 জানুয়ারি তার জন্মদিন ছিল, অর্থাৎ গতকাল। তারপরে কিন্তু তার মৃত্যু হয় গতকাল দুপুরে। মূলত বর্ষবরণ রাতে তাকে ফোন করে ডেকে নিয়ে যায় এক যুবক। তারপরে কিন্তু পিটিয়ে মারার অভিযোগ ওঠে এই সুব্রত মাঝিকে। অভিযোগ তার কিন্তু সেই যুবকের যে বন্ধু আছে তার সেই বন্ধুর বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগে। এই ঘটনা কিন্তু সল্টলেকের যে মহিষবাথান উদয়নপল্লী সেখানকার ঘটনা। ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধন্যবাদ শাকিল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি। বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করে কয়েকজন দুষ্কৃতী, এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই ওই কাউন্সিলর হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। ঠিক কি ঘটেছিল ঘটনাটা? দেখো অঙ্কুর, প্রতিদিনের মতো এই দুলাল সরকার ওরফে বাবলা সরকার তার যে বাড়ি মহানন্দা পল্লীর যে বাড়ি, সেই বাড়ির ফ্ল্যাট থেকে বেরিয়ে ওইখানে মহানন্দা পল্লীতে তার একটা শোরুম করছে ওই
ফার্নিচারের সেই শোরুমের কাজ চলছিল। প্রতিদিন ওখানে কাজ দেখে তার যে ভবানী মোড়ে যে তার পার্টি অফিস, সেই পার্টি অফিসে প্রতিদিন সকালবেলা আসে এবং আজকেও এই 10টা নাগাদ সে যখন বাড়ি থেকে বেরিয়ে ওই যে শোরুম হচ্ছে সেই শোরুমে গাড়ি থেকে নেমে ঢুকতে যাবে, সেই সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালায়। মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা এসেছিল, কেউ বলছে 3 জন ছিল, কেউ বলছে 4 জন ছিল। এখন একটা মোটরসাইকেলে 4 জন থাকা সম্ভব নয়, সম্ভবত 3 জনই হবে। এবং তারা একদম খুব কাছ থেকে তার পেছনে ঘাড়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে আশপাশের লোকজনরা তুলে নিয়ে মালদা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ওই সিসিটিভি যে শোরুমে তিনি ঢুকছিলেন, সেই শোরুমে সিসিটিভি লাগানো রয়েছে। পুলিশ সেটা ধরে তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে ট্রমা কেয়ার সেন্টারে। এবং হসপিটালে মেডিকেল কলেজে জেলা শাসক এবং পুলিশ সুপার এসছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। তার গুলি বার করার সম্ভবত চেষ্টা করছিলেন সকাল থেকে, তবে এই মুহূর্তে গুলি হয়তো বেরিয়েছে। ওটির ভিতর থেকে রিপোর্ট আমরা এখনো পাইনি। পুলিশ ওই এলাকাটায় নাকার তল্লাশি চালাচ্ছে এবং আমরা যতদূর জানি যে একটি নদীর ব্রিজ আছে, ব্রিজ পেরিয়ে রতুয়ার দিকে পালিয়ে যেতে পারে নড়াট্টা হয়ে। বাড়ির লোক কি বলছে, ঠিক কি কারণে হামলা হয়েছে দুলাল বাবুর ওপর? দেখো, যেটুকু বাড়ির লোক এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। তার স্ত্রী, তিনি নিজেও কাউন্সিলর এবং দুলাল বাবুর মালদা শহরে গ্রহণযোগ্যতা খুব সব দলের কাছেই খুব ভালো, কারণ তিনি সব মানুষ তার কাছ থেকে সাহায্য পেতেন, হেল্প করতেন, যেহেতু তিনি কাউন্সিলর ছিলেন। এবং সব থেকে একটা উল্লেখযোগ্য বিষয় যে বাম আমলে ইংরেজবাজার পৌরসভায় একছত্র আধিপত্য ছিল সিপিএম এর। সেই সময় কিন্তু সিপিএম এর মানে দাপুটে কাউন্সিলরকে হারিয়ে উনি ইংরেজবাজার পৌরসভায় প্রথম কাউন্সিলর হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাহলে এখানে জনপ্রিয় নেতার ওপর হামলা করার, খুনের হামলা করার চেষ্টার কারণ কি? বাড়ির লোক কি মনে করছে, কারা করেছে? এটা কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য কোনো ব্যবসায়িক শত্রুতা, কি মনে করছে বাড়ির লোক? সম্ভবত অঙ্কুর যেটা জানতে পারছি যে একজন জমাদার, এখন জমাদার তার কাজের সাইডে তিনি কন্ট্রাক্টরি ব্যবসার সঙ্গেও কিছুদিন আগে যুক্ত ছিলেন, আবার পৌরসভার জমাদারও হতে পারে। এবং আমরা যেটুকু জানতে পারছি যে একটা জায়গা বিক্রি নিয়ে কোনো একটা গন্ডগোল কয়েকদিন ধরে চলছিল এবং সেটাও হতে পারে। পুলিশ সবটাই তদন্ত করে দেখছে। দিনের বেলা একেবারে সকাল 10টার সময় মালদায় একটা রাস্তার ওপর এভাবে একজন কাউন্সিলরের ওপর হামলা হচ্ছে, স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসন এখন তদন্ত করছে এবং প্রশাসন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে চাননি। এই মুহূর্তে পুলিশ সুপার এবং জেলা শাসক তারা হসপিটালে রয়েছেন। এর আগেও কিন্তু 2008 সালে এই বাবলা সরকারের উপরেই গুলি চালানো হয়েছিল। বাড়ি ফেরার পথেই তাকে গুলি চালায়। এই বারবার তিনি আক্রান্ত হচ্ছেন এবং একটা থ্রেটনিং ছিল। এখন তার সিকিউরিটি কি করছিল, সিকিউরিটি কেন তার সঙ্গে ছিল না বা সিকিউরিটি তুলে নেওয়া। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা কি বলছে যে সকালবেলা একজন কাউন্সিলরের ওপর এভাবে 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়ে আবার পালিয়েও গেল, পুলিশ কিছু জানতে পারলো না বা তার সিকিউরিটির কোনো ঠিক থাকলো না, একজন কাউন্সিলরের কোনো সিকিউরিটি নেই যার ওপর আগে হামলা হয়েছে। এই বিষয়ে বিরোধীরাই বা কি বলছে? বিরোধী বলতে বিজেপির জেলা সম্পাদক অম্লান ভাদুরী একটি কথাই বলেছেন যে মানুষের পুলিশের উপরে যে আস্থা থাকার কথা, এই ঘটনা প্রমাণ করে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। একজন কাউন্সিলর এবং যে দলের শাসক দলের সহসভাপতি তাকেই নিরাপত্তা দিতে পারছে না। এর থেকে বোঝা যায় যে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন ধীরে ধীরে লোকজনরা হসপিটালে যাচ্ছে। তবে এইটা কোনো ব্যক্তিগত কোনো টাকা পয়সা বা ব্যবসায়িক লেনদেনের জায়গা থেকেও এই ঘটনা ঘটতে পারে। এমন জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে তাদের দলের একজন গুরুত্বপূর্ণ কর্মীর ওপর এই হামলার বিষয়? না, এখনো পর্যন্ত একজন এই পৌরসভারই আর প্রাক্তন কাউন্সিলর চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ, তার বাড়িও এই মালদা শহরেই। তিনি তো হতবাক এবং তিনি বলছেন যে এটা
আমাদের মতো নেতৃত্বের যখন নিরাপত্তা নেই, সাধারণ মানুষ কিন্তু খুব আতঙ্কে বা ভয়ে আছে। তার মুখ থেকে এই কথাটা কিন্তু আমরা শুনতে পেলাম। ফলে বুঝতেই পারছো পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট চাইল আদালত। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি এর আগেই শারীরিক অসুস্থতার কারণে প্রথমত এসএসকেএম হাসপাতালে, পরবর্তীকালে আলিপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে আমরা খবর পেয়েছিলাম। আজকে তার শারীরিক অবস্থা কি, কারণ আদালতে তাকে সশরীরে হাজির করানোর কথা ছিল, কিন্তু পরবর্তীকালে তার শারীরিক অসুস্থতার কথা বলা হয়েছিল এবং তারপরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে তা মেডিকেল রিপোর্ট দিয়ে জানাতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মেডিকেল রিপোর্ট হাতে পায়নি বলেই জানতে পারা যাচ্ছে। আদালতকে তাই জানানো হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। ইতিমধ্যেই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ঘাটাল সমবায় নির্বাচনে বিস্ফোরণের এনআইএ তদন্ত দাবি করা হলো। তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। আপনাদের জানিয়ে রাখি, ঘাটালে যে সমবায় নির্বাচন, সেই সমবায় নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হলো। এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। আরাবুলের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের। আপনারা সকলেই জানেন আরাবুল ইসলাম একটি গতকালই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তারপর সেই একই জায়গায় পতাকা উত্তোলন করতে যান আরাবুল ইসলাম। সেই সময় তার গাড়িতে পাথর ফেলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় ভাঙড়ে এবং তারপরে সেই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আরাবুল ইসলামের পক্ষ থেকে ঠিকই কি অভিযোগ করা হয়েছে থানায়? দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক জায়গায়, একদিকে শওকত মোল্লা তিনি তার অনুগামীদের নিয়ে দলীয় পতাকা তুলছিলেন, অন্যদিকে আরাবুল ইসলাম তার অনুগামীদের নিয়ে দলীয় পতাকা তুলছিলেন। ঠিক সেই সময় পোলেয়ার থানার ওয়ারি এলাকায় পতাকা তুলতে যায় আরাবুল ইসলাম এবং পতাকা তোলার পরে তিনি অন্য একটি জায়গায় পতাকা তোলা যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে বেশ কিছু লোকজন এসে তারা কিন্তু আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালায় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। পিছনে যে তার কর্মীদের যে গাড়ি ছিল সেই গাড়িতেও কিন্তু হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। এই ঘটনার পর আরাবুল ইসলাম সরাসরি বিধায়ক শওকত মোল্লার উপরেই দিকে আঙুল তুলেছেন যে বিধায়ক শওকত মোল্লার নির্দেশেই ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তনের আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানো হয় বলেই এই মর্মে কিন্তু পোলেয়ার থানাতে লিখিত অভিযোগ দায়ের করে শুধু বিধায়ক শওকত মোল্লার পাশাপাশি স্থানীয় যে তৃণমূলের যে প্রধান আছে, প্রধান সহ বেশ কয়েকজন কর্মদক্ষ পঞ্চায়েত সদস্য, তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তবে সরাসরি শওকত মোল্লা তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করে যেটা বলেন যে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বা আরাবুল ইসলাম তিনি কে, তিনি দলের এই মুহূর্তে কোনো পদে নেই, তিনি অশান্তি করার চেষ্টা করছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই আরাবুল ইসলাম তার পুত্র হাকিমুল ইসলাম সহ তার কর্মীদের নিয়ে পোলেয়ার থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে হামলা আশঙ্কা করে যে হাইকোর্টের নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করেন আরাবুল ইসলাম। তবে এই ঘটনা নিয়ে ভাঙড়ে আবারও প্রকাশ্যে আসে আরাবুল এবং শওকতের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।
জাহাঙ্গীর, এই যে ঘটনাটি ঘটেছে পুলিশকে জানানোর পাশাপাশি আরাবুল তো সরাসরি দলেরই নেতৃত্বের দিকে আঙুল তুলছেন, সেক্ষেত্রে কি সাংগঠনিকভাবেও তিনি শীর্ষ নেতৃত্বকে গোটা ঘটনা জানাবেন, এমন কিছু কি জানিয়েছেন আরাবুল ইসলাম? কাল থেকেই আরাবুল ইসলাম তিনি একাধিকবার বলছিলেন যে এই ঘটনার পরে তিনি কোনো পাল্টা প্রতিক্রিয়া না পাল্টা কোনো রকম রিয়াকশন না দিয়ে তিনি সরাসরি দলের উচ্চনেতৃত্ব যারা আছে তাদের কাছে জানাচ্ছেন বা জানিয়েছেন। কারণ কালকে একাধিকবার তিনি ফোনে বিভিন্ন জায়গায় কথা বলছিলেন, সেটা দেখছিলাম। তবে এই ঘটনার পর উপনেত্রী যেমন একদিকে জানিয়েছেন, পাশাপাশি তিনি কাশীপুর উত্তর পোলেয়ার থানাতেও সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে আরাবুল ইসলামের সঙ্গে এই মুহূর্তে সুব্রত বক্সির একটা ভালো সম্পর্ক আছে, যার কারণে কিন্তু আরাবুল ইসলাম সুব্রত বক্সির সাথেই যোগাযোগ করছি বলে আমরা যেটা জানতে পারছি। তবে শওকত মোল্লা কিন্তু অভিযোগ যেটা সরাসরি করেছে, শওকত আরাবুল ইসলাম এই মুহূর্তে দলের কোনো পদে নেই, তিনি কে এরকম ধরনের মন্তব্য শওকত মোল্লা বারবার করেই যাচ্ছেন। তবে আরাবুল ইসলাম তিনি পাল্টা যেটা বলছেন যে শওকত মোল্লা তো ক্যানিং এর বিধায়ক, ভাঙড়ের কোনো পদে নেই, তাহলে অশান্তি সৃষ্টি করছে। এই নিয়ে কিন্তু দুই দলের আরাবুল ইসলাম কি বলছেন? কালকে তার গাড়ির ওপর যে হামলা হলো সেই ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযোগও দায়ের করলেন, তারপর পুলিশের তদন্ত নিয়ে তিনি কতটা সন্তুষ্ট? এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারণ আরাবুল ইসলাম যখন পতাকা তুলতে যায় সেই সময় কিন্তু কলকাতা পুলিশের পোলেয়ার থানার পুলিশ কিন্তু আগে থেকেই ছিলেন ঘটনাস্থলে। কারণ আগে থেকে একটা খবর ছিল যে জায়গায় অশান্তি হতে পারে, কারণ বিগত দিনে দেখা যাচ্ছে আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতিতে বসার জন্য যায় সেখানেও কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়, অশান্তি হয়, এবং এর আগে কয়েক জায়গায় চাচাপ্পর করতে যায় সেখানেও কিন্তু অশান্তি ঝামেলা। সেই কারণে কিন্তু আগে থেকেই কিন্তু ওই ওয়ারি এলাকায় পোলেয়ার থানার পুলিশ তারা কিন্তু ছিলেন। কারণ আরাবুল ইসলাম যায় সেই সময় আরো কিন্তু পুলিশ থাকে। তারপরে কিন্তু একরকম বললে চলে যে পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত অশান্তি ঝামেলা হয়েছে, সেটা নিয়ে কিন্তু তৃণমূলের কর্মীরা বেশ কিছু তুলে করে তারা কিন্তু প্রশ্ন তুলছে যে পুলিশের উপস্থিতিতেই কিন্তু এই সমস্ত অশান্তি ঝামেলা হয়েছে। তবে তারপরেও কিন্তু আরাবুল ইসলাম এ বিষয়ে কিছু না বললেও কিন্তু রাতেই কিন্তু পুলিশের কাছে দ্বারস্থ হয়ে কিন্তু নিরাপত্তার দাবি জানান এবং পাল্টা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। ইসলামপুর গোডাউন থেকে 3 কোটি টাকার সরকারি বই চুরি যাওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে আদালতের পক্ষ থেকে। 2022-এর ঘটনা, ইসলামপুর গোডাউন থেকে 3 কোটি টাকার সরকারি বই চুরি। 2022-এ এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করল আদালত। ওই ঘটনায় শিক্ষা সংসদের পক্ষ থেকে কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়েছে আদালত। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার প্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্ট এই রিপোর্ট তলব করল সংসদের কাছে। মেদিনীপুরের আমতলা সদরঘাটে এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। সকাল থেকেই চলছে এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান। আয়কর দপ্তর ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে এই হানা দিয়েছে সেই বিষয়টি বিশদে জানবো। আপনাদের জানিয়ে রাখি, মেদিনীপুরের সদরঘাটে এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। সকাল থেকেই শুরু হয়েছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ ধরেই এই তল্লাশি অভিযান চলছে আয়কর দপ্তরের। কি কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা তা বিশদে জানবো, আপনাদের জানিয়ে রাখি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, ঠিক কি কারণে আয়কর দপ্তরের হানা, ঠিক সুনির্দিষ্ট কোন অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে, কি জানতে পারছো? দেখো অঙ্কুর, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ওনার যেহেতু রিংয়ের ব্যবসা আছে এবং এছাড়াও রেলের ও জিনিস সাপ্লাই করে কন্ট্রাক্টারি ব্যবসা আছে, তো কি কারণে হাইকোর্ট হানা দিয়ে দিয়েছে সেটা এই মুহূর্তে পরিষ্কার নেই। কারণ আমাদের সামনে কেউ মুখ খুলছে না এবং আমাদেরকে ওখানে প্রবেশ করতেও দিচ্ছে না।
সম্পূর্ণ অন্ধকারে রেখে ঘর ভেতরে চলছে। তো একটু আগে যেটা দেখা গেল যে কিছুক্ষণ আগে খাবার নিয়ে আসা হলো, তো খাবার নিয়ে আসা হলো এবং খাওয়া সম্ভবত খাওয়া হবে। এবং যা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখনো পর্যন্ত সারাদিন ধরেই বোধহয় আনা চলবে, রেট চলছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ এবং এই ঘটনা অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে, কি কারণে মারধর করা হয়েছে? দেখো অঙ্কুরদা, পারিবারিক বিবাদ অর্থাৎ সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাইদা শাবানা বানু খাতুনকে মারধর করা হয় এবং এই মারধরের অভিযোগ ওঠে তারই ভাসুর এর বিরুদ্ধে। এবং এই যে মারধর করার ভিডিও রীতিমতো সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল। যেটা প্রাক্তন প্রধান যেটা অভিযোগ করেছেন যে পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে তার ভাসুর চিৎকার চেঁচামেচি করে, অপশব্দ প্রয়োগ করে এবং সেই ঘটনায় বাধা দিলেই তাকে রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হয়। এবং তোমাকে যেমনটাই বললাম যে এই ভিডিওটাই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে প্রাক্তন প্রধান যেটা অভিযোগ করেছেন যে তিনি ইতিমধ্যে এই ভিডিওকে মৌখিক জানিয়েছেন, পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি চাইছেন যে অভিযুক্তরা যাতে শাস্তি পান। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তার ভাসুর, তিনি বলেছেন পারিবারিক সমস্যা এবং সেই পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে প্রথমে বচসা তারপরে মারামারি হয়েছে। ওই প্রাক্তন প্রধানই তাকে প্রথমে মারধর করে, যার জন্যই কিন্তু তিনি তারপরে ওনাকে ঘুরে মারধর করেন। এই মুহূর্তে তিনি ওই প্রাক্তন প্রধান পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং পুরো ব্যাপারটি তদন্ত করছে পাঁশকুড়া থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। মালদায় কাউন্সিলরের ওপর হামলা। আজ সকাল 10টার সময় প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপরেই গুলি চালায় দুষ্কৃতীরা। 3 জন দুষ্কৃতী এসে মালদার কাউন্সিলর দুলাল সরকারের ওপর হামলা চালায়। ইতিমধ্যেই ওই কাউন্সিলরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অপারেশন থিয়েটারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। বুলেট বের করার চেষ্টা করছেন চিকিৎসকরা। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কিভাবে এই হামলা হলো, এর আগেও ওই ব্যক্তির ওপর হামলা হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে। মালদার ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, সর্বশেষ কি আপডেট রয়েছে এই ঘটনার? অঙ্কুর, এই ইংরেজবাজার পৌরসভার যে দুলাল সরকারের গুলি লাগে সকাল 10টা নাগাদ, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তার গুলি বার করার চেষ্টা চলছে। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী হসপিটালে জানালেন ওটির ভিতরে আছেন, তার ডাক্তাররা গুলি বার করার চেষ্টা করছে। তবে আমরা যেটুকু জানতে পারছি তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। যেহেতু তার ঘাড়ের পেছনে মাথার ঠিক নিচে গুলি লাগে এবং অবস্থা এতটাই আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে খারাপ কিছু খবর আসতেই পারে। এই মুহূর্তে ডিএম এবং পুলিশ সুপার হসপিটালে রয়েছেন। তাকে এর আগেও গুলি চালানো হয়েছিল, তাকে 2006-07 সাল নাগাদ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এবং এই পুরসভাতে যেহেতু তিনি একসময় চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন ধরে বামফ্রন্টকে হারিয়ে তিনি কাউন্সিলর ছিলেন, সিপিএম এর সেই আমলের তিনি কাউন্সিলর হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল তৈরি করেন প্রথম তিনি এই জেলা সভাপতি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলেন। এক নামে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিনতেন এবং তারপরে ভরসা করতেন এবং একাধিক রাজ্য কারা করছে এই হামলা? প্রাথমিক তদন্তে কি মনে করছে পুলিশ? পুলিশ এখনো পর্যন্ত কোন রকম এই নিয়ে বিবৃতি দেয়নি। 3 জন ছিল অঙ্কুর এবং মোটরসাইকেলে এসেছিল, তারা গুলি চালিয়েছে। তবে তত্ত্ববদ্ধ মহলের ধারণা রাজনৈতিক দলীয় কোন্দলের ফলেই এই গুলি চালানোর ঘটনা ঘটলেও ঘটতে পারে। কারণ বেশ কিছুদিন ধরে বাতা সরকারের বিরুদ্ধে অর্থাৎ দুলাল সরকারের বিরুদ্ধে তার দলের মধ্যেই একটা তার বিরুদ্ধে একটা যোগসাজশ চলছিল, তাকে কি করে
হ্যাকেল করা যায়, এমনটাও বিভিন্ন জন এখন শাসক দলের মধ্যে যে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে যে কোন্দল চলছে তারই শিকার হতে পারে। জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে তাদের দলের কর্মীর ওপর এই হামলা নিয়ে? দিনে দুপুরে এই হামলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা করছে যে একাংশ, সেই বিষয়টি নিয়েই বা জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? না, এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের কোন রকম কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি। খালি জেলার এক বিধায়ক তিনি বলেছেন, নিহারঞ্জন ঘোষ, তিনি বলেছেন যে আমাদের মতো নেতৃত্বেরই যদি এই অবস্থা হয়, দিনে দুপুরে গুলি লাগে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে সেটা সহজে অনুমেয়। ফলে এখনো পর্যন্ত কোনো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রাজ্য তৃণমূলের সহ সম্পাদক, তিনিও কিন্তু আমি বাইক পাঠিয়েছি। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো গৌতম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আরো 12, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। করোনাকালে ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সাড়া ফেলেছিল বাংলায়। এবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে নয়া উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারে পথ চলা শুরু সেবাশ্রয়ের। ডায়মন্ড হারবারের এসডিও মাঠে প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগ। শিবির শুরু হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট 41টি স্বাস্থ্য শিবির চলবে। ডায়মন্ড হারবারের পর আরও 6টি বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্পের স্বাস্থ্য শিবির চালু হবে। এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই। জানুয়ারি মাসে নেই, ফেব্রুয়ারি মাসে নেই, মার্চ মাসে নেই, এপ্রিলে নেই, মেতে নেই, জুনে নেই, জুলাইয়ে নেই, অগস্টে নেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো নির্বাচন নেই। আগামী 1 বছর কোনো নির্বাচন। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি, তাহলে এদিকে 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় 40টা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং 39টা সাধারণ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে। পঞ্চায়েত উপপ্রধানকে হুমকির অভিযোগ, এমন ঘটনা ঘটেছে বীরভূমে। এই 2 মাস ধরেই গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছেন না পঞ্চায়েতের উপপ্রধান, এমনটাই অভিযোগ। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিকই কি অভিযোগ ওই সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধানের? দেখো অঙ্কুরদা, যে অভিযোগ মূলত তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান করছেন, কার্যত চাঞ্চল্যকর অভিযোগ সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, মামুন শেখ মোহাম্মদ ওহিউদ্দিন, তিনি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি সাংবাদিক বৈঠক করে পরিষ্কারভাবে তিনি যেটা অভিযোগ করছেন যে বিগত 2 মাস ধরে তিনি তার পঞ্চায়েত অফিসেই যেতে পারছেন না। নিঃসন্দেহে অত্যন্ত বড় একটা বিষয় যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, যে পঞ্চায়েতের পরিচালনা করেন মোহাম্মদ ওহিউদ্দিন উপপ্রধান, তিনি কি পঞ্চায়েতে ঢুকতে পারছেন না,
তাকে ঢুকতে গেলে দেখি বলছে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। দেখো এই অভিযোগ কে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কে এই হুমকি দিচ্ছে, কি অভিযোগ? দেখো যার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যাকে কাঠ গোড়ায় দাঁড় করিয়েছেন তিনি হচ্ছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফ। তার বিরুদ্ধেই মূলত কিন্তু অভিযোগ। এবং দেখো অবশ্যই এখানে বিরোধীরা যেটা বলছেন যে বিশেষ করে তার আগে বলে ভালো যে ইতিমধ্যেই ওই উপপ্রধান শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছে, রিটার্ন কমপ্লেন করছে এবং সেই কমপ্লেন প্রতি কপি বীরভূমের জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, প্রশাসনিক স্তরে বীরভূম জেলায় কেন তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে গত 2 মাস ধরে চলার পর তিনি এতদিন কেন প্রশাসনকে জানাননি? দেখো তিনি বিষয়টা পর্যবেক্ষণে রেখেছিলেন, তিনি যাওয়ার বারবার করে চেষ্টা করছিলেন যে তিনি পঞ্চায়েতে ঢুকবেন যাবেন, কিন্তু যখন শেষ মুহূর্তে দাঁড়িয়ে তার বক্তব্য অনুযায়ী তিনি তার যখন দেওয়ালে একেবারেই পিঠ গেছে তখন সে সরাসরি দ্বারস্থ হয়েছে। তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন গোটা ঘটনা, দল কোনো পদক্ষেপ করেনি? দেখো প্রথমত হচ্ছে যে গতকালকে এই প্রশ্ন আমরা রেখেছিলাম উপপ্রধানকে, উপপ্রধান বলছেন যে প্রথমে আমি প্রশাসনিক ভাবে জানিয়েছি, এরপরে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা না হয় দেখা যাক। তারপর তিনি তার দল অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তাকে জানাবেন, কোর কমিটিকে জানাবেন, এমনটাই তিনি বলছেন। তবে অবশ্যই দেখো বিরোধীরা যেটা বলছে যেটা হচ্ছে মামুন শেখ যে উপপ্রধান তৃণমূলের মোহাম্মদ অহিউদ্দিন সে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং ওই নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত সেখানে যে সভাপতি রয়েছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের হানিফ শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ, সেই কিন্তু কাজল ঘনিষ্ঠ। খুব স্বাভাবিকভাবেই এখানে একটা দ্বন্দ্বের চিত্র উঠে আসছে শুধুমাত্র অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার জন্যই 2 বছর ধরে মূলত মামুন শেখ। এই বিষয়ে কাজল শেখের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে বীরভূম জেলা তৃণমূলের অন্যতম কোর কমিটির সদস্য কাজল শেখ তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে যার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল ঘনিষ্ঠ হানিফ শেখ, তিনি যেটা বলছেন তিনি পুরো বিষয়টা নিয়ে একেবারেই বলছেন যে আমি বুঝতেই পারছি না যে কেন এই ধরনের অভিযোগ আনছেন। যে অভিযোগগুলো আনা হচ্ছে এটা মিথ্যা এবং সম্পূর্ণ মানে একদম অনৈতিক ভাবে অভিযোগ আনা হচ্ছে। তিনিও নাকি দলকে এই বিষয়টা অবগত করবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে শাসক দলের যে দ্বন্দ্ব সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু রয়েছে এবং সেই কারণেই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান কিন্তু অফিসে যেতে পারছেন না। খুব স্বাভাবিকভাবে এই খবর সামনে আসতেই রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ, বিশেষ করে বীরভূমে। অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? দেখো অঙ্কুরটা এখনো পর্যন্ত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু মন্তব্য করতে চাইছেন না। পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদ করেছে? পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদ করেছে মনা? দেখো বকুড়া এই পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার পুলিশ যেহেতু কমপ্লেনটা পেয়েছে, রিটেন কমপ্লেন পেয়েছে, পুরো বিষয় নিয়ে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করছে। বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মালদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি, বাইকে করে দুষ্কৃতীরা এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন ওই আক্রান্ত কাউন্সিলর। 3 জন দুষ্কৃতী বাইকে করে এসেছিল বলে জানতে পারা যাচ্ছে এবং তারা ওই একেবারে রাস্তার ওপরেই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায়। তারা আগে থেকেই জানতো যে ওই সময় ওখানেই থাকবে কাউন্সিলর, ফলে এটা যে একটা পরিকল্পিত হামলা সেই সম্পর্কে প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে ঠিক কী কারণে হামলা তা নিয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে অবশ্য এখনো এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেনি, কিন্তু এই কাউন্সিলরের ঘনিষ্ঠ অনেকেই বলছেন তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। তার পরিবার কি বলছে? ব্যবসায়িক কারণে তার উপর হামলা হয়েছে নাকি তার যে দলে রয়েছেন সেই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তার উপর হামলা হয়েছে? থেকে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ করা হয়নি, কিন্তু তার উপরে যে একটা থ্রেট ছিল সেই প্রাণনাশের হুমকি সেটা কিন্তু সবসময় লক্ষ্য করা গেছে। এর আগেও কিন্তু তার উপরে গুলি চালানো হয়েছিল, তার কান খিঁচে তার গুলি বেরিয়ে যায় এবং
সিপিএম এর সময়ও কিন্তু তার উপরে বেশ কয়েকবার আক্রমণ চলেছিল, মাঝে তার উপর থেকে দেহ এখানেও কাউন্সিলর তিনি কোনো নিরাপত্তা চাননি প্রশাসনের কাছে? তার দেহরক্ষী ছিল, দেহরক্ষী তুলেও নেওয়া হয় এবং এই দেহরক্ষী তোলা নিয়ে তার একটা অভিমানও হয়েছিল। তাকে তিনি আর দেহরক্ষী নিতে চাননি এবং এই যে তিনি কেন দেহরক্ষী পাবেন, দলের ভিতরেই এখানকার বিভিন্ন পদাধিকারী যারা নেতা আছেন, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল দলের। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আপনার জেলাতেই এই ঘটনা ঘটেছে, কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, দিনের বেলা এভাবে গুলি চললো, কিভাবে দেখছেন ঘটনাটিকে? খুবই বাজে ঘটনা, খুব সিরিয়াস। এখানে ও সকালবেলা থেকে বেরিয়ে যেখানে বিজনেস করে ওখানে গেছিল, ওখানেই দুটো মোটরসাইকেল ওকে ফলো করে তারা করে ওইখানে গুলি করে দিচ্ছে। পরপর 3টা গুলি করেছে, 2টো মাথা, একটা পিঠে। এখন খুবই সিরিয়াস এই অবস্থা হয়ে আছে। ডিএমএসপি সবাই এসেছিল, সিএম নিজে খোঁজ নিল 2-3 বার ফোন করে। আমি প্রথমে জানিয়ে দিয়েছিলাম ঘটনাটা, তারপরে যা করণীয় হচ্ছে। এক্ষেত্রে এই যে দিনে দুপুরে গুলি চললো, কারা চালিয়েছে বলে আপনারা মনে করছেন? এটা পুলিশ দেখছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা ওইভাবে বলতে পারি না, জানিও না। বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে দিনে দুপুরে যেভাবে গুলি চলছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা অনেক কথা বলতে পারে, পুলিশ এনকোয়ারি করছে। আমি বিশ্বাস করি যারা এই ঘটনা ঘটেছে তারা গ্রেপ্তার হবে। বিরোধীদের পক্ষ থেকে আরো একটি বক্তব্য যে বিভিন্ন জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া যাচ্ছে শাসক দলের মধ্যে, এখানেও কি আপনারা সেরকম কোনো সন্দেহ করছেন? আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, যা করবে আমাদের পার্টির স্টেট লিডার আছে তিনি বলবেন। এর আগেও ওর ওপর হামলা হয়েছে, তারপরেও তার নিরাপত্তা কেন সরিয়ে নেওয়া হলো? যা বলার আমাদের স্টেট লিডার বলবো, আমি কোনো কমেন্ট করব না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলার গুরুত্বপূর্ণ নেতা, প্রাক্তন মন্ত্রী। তবে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাইলেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাইলেন না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যদি কান পাতা যায় কি শোনা যাচ্ছে গৌতম, সেখানে তাদের কি বক্তব্য? এটা কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, নাকি এর পেছনে তার যে ব্যক্তিগত ব্যবসা রয়েছে সেই ব্যবসায়িক শত্রুতাই প্রধানত এই হামলার কারণ? কি মনে করছে দলের তার সতীর্থরা? আমি এটা কিন্তু মানে কোনো নেতৃত্বের কোনো ফোন রেকর্ডিং বা ক্যামেরা রেকর্ডিং ছাড়া তার বাইরের মতামত সকাল থেকে বিভিন্ন নেতৃত্ব আমাকে ফোন করছেন। গতকাল সন্ধ্যের সময় পর্যন্ত এই দুলাল সরকারের সঙ্গে আমার কথা হয়েছিল রথবাড়ি মোড়ে। কালকে তৃণমূলের জন্মদিন ছিল, তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস। সেখানে দুলাল সরকার বক্তব্য না রেখেই উনি বেরিয়ে যান। তার একটা ব্যক্তিগত কাজ ছিল, তার একটা ওই কানি মোড়ের কাছে তার কার্নিভাল চলছে এবং প্রচন্ড ঠান্ডাও ছিল কালকে, তার ঠান্ডা লাগছিল বলে তিনি বেরিয়ে গেলেন এবং আবার আসছি বলে, কিন্তু তারপরে আসেনি। ঘটনা বলে রাখি, এই গোটা জেলা জুড়েই কিন্তু বিভিন্ন নেতার বিভিন্ন গোষ্ঠী তৃণমূল দলের। তৃণমূল এই কিছুদিন আগে সাবিনা ইয়াসমিন বলেছিল তৃণমূলের শত্রু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে, এখানে অন্য কোনো দলের বিরুদ্ধে লড়াইয়ের থেকে তৃণমূলের ক্ষতি তৃণমূলের দলের লোকেরাই করছে, এরকমও বক্তব্য দিয়েছিল রতুয়াতে। ফলে গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। যেটা আপনার কাছে জানতে চাইবো, মালদার পুরসভা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলরের ওপর দিনে দুপুরে গুলি চললো এবং এই ঘটনায় এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। 3জন দুষ্কৃতী এসে গুলি চালায়। কিভাবে দেখছেন এই ঘটনাটিকে? মরুদ্যানে রূপান্তরিত হয়েছে বাংলা। পুলিশ মন্ত্রী উত্তর দিতে পারবেন না? পুলিশ মন্ত্রী দেখছেন না শুনছেন? এই যে গত 2-1 দিন আগে রাজ্য পুলিশের ডিজি যে বিরাট প্রেস কনফারেন্স করে ঢক্কানি নাচ করলেন যে বিরাট আইন শৃঙ্খলাতে নাকি একদম বাংলার পুলিশ এগিয়ে আছে, তো এটা কি বাংলার কোনো ঘটনা নাকি বাংলার বাইরের কোনো ঘটনা? দলের তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নয় আজকে দুষ্কৃতীদের দ্বারা। এই ভাগের লড়াইয়ে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করছে।
এমএলএ মার খাচ্ছে, বিধায়ক খুন হচ্ছে, কাউন্সিলরকে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, কাউন্সিলরকে পশ্চিমবঙ্গ কলকাতার উপরে কাউন্সিলরকে বন্দুক তাক করছে, গুলি করতে পারেনি। তাহলে কি পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলাকে নিয়ে কি আমরা এবার বিদেশের কোনো সরকারকে দায়ী করব? সারা পশ্চিমবঙ্গের পুলিশ ঘুমোচ্ছে, কুম্ভকর্ণের ঘুম ভাঙে কিন্তু রাজ্য পুলিশের ঘুম ভাঙে না। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে কার্যত ব্যর্থ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। ধন্যবাদ গৌতম, তোমাকেও পরিস্থিতির উপর নজর রাখো। গৌতম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের একাংশের উদ্বোধন হবে আগামী 17ই জানুয়ারি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীও আমন্ত্রিত হয়েছেন এবং যেখানে বিজেপি পণ্য বয়কটের ডাক দিয়েছে সেই জায়গায় বাংলাদেশের শিল্পীকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এ বিষয়ে কি বলা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে? 17, 18, 19 কলকাতায় এবার সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সভা। সেই সভার আগে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের এক অংশের উদ্বোধন হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সিপিএম মনে করে যে সংখ্যালঘুদের ওপর সেখানে যে অত্যাচার হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু তার জন্য সব অংশকে দায়ী করা যায় না। যে বিদ্বেষ বিজেপি ছড়াতে চেষ্টা করছে হিন্দুত্বর নাম নিয়ে, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ হওয়া উচিত। তাই জন্যই জ্যোতি বসু রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের ছোট্ট অনুষ্ঠান হবে 17 তারিখ সকালে। বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বর্ণাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে সিপিএম সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। হাতির হামলায় মৃত্যু হলো এক বনকর্মী। আলিপুরদুয়ারের ঘটনা। আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানে হাতির তাণ্ডবের জেরে মৃত্যু হলো এক বনকর্মীর। ঘটনাস্থলে পৌঁছেছেন বন দপ্তরের আধিকারিকরা। আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানে হাতির তাণ্ডব, যার জেরে মৃত্যু হয়েছে এক বনকর্মীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, কিভাবে ঘটেছে এই ঘটনা? হাতির দল যে এলাকায় ছিল, বনকর্মী কি জানতেন না? দেখো অঙ্কুরদা, আজ সকাল থেকে কিন্তু বক্তা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতির পাল কিন্তু কালচিনি চা বাগানে এলাকায় ঢুকে পড়ে আর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। হাতির দলটি দেখতে পেয়ে স্থানীয়রা বন দপ্তরকে খবর দিয়েছিল। ঘটনাস্থলে বক্তা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ, পানা রেঞ্জ সহ একাধিক রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছেছিলেন। সেই সময় কিন্তু হাতির দলটি মুভমেন্ট করতে শুরু করে। বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছিল। উক্ত সময় কিন্তু একটি হাতি হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মী মদন দেওয়ান তার উপরে আক্রমণ করে দেয় আর এই ঘটনায় তার কিন্তু মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বন দপ্তরের একাধিক আধিকারিকরা পৌঁছেছেন। মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানায় নিয়ে আসা হয়েছে। এখন মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাতির দলটি কিন্তু এখনো চা বাগান এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আর এরপর দিকে বন দপ্তরের যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি হরিকৃষ্ণ পিজে, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, সমস্ত বন দপ্তরের আধিকারিকরা কিন্তু কালচিনি থানায় এসেছেন। তারা যে বনকর্মী মারা গেছে তার পরিবারের সাথে কথা বলছেন আর আগের হাতির যে দলটি বাগানে রয়েছে তাকে তাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। আবারও পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। শীতের মরশুমে বেশ কয়েকবার পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। তবে এবার খুব কাছ থেকে জঙ্গলের মহারাজকে দেখে বেজায় খুশি পর্যটকরা। বসিরহাট রেঞ্জের হিঙ্গলগঞ্জের কালীতলা ঘাট থেকে ছাড়া হয় পর্যটকদের বোট। বৃহস্পতিবার 7 সকালে রায়মঙ্গলের বুড়ির ডাবরি জঙ্গলের খাঁড়ির ভেতর দেখতে পাওয়া যায় পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে।
এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।